তিনটি দল দেশ চালিয়েছে, জামাত তো কোনোদিন দেশ চালায়নি। তিন দলের পরিণতিটা কি? আওয়ামী লীগ 24 বছর রাষ্ট্র চালাইল, আর 15.5 বছর তো সর্বশেষ 28 লক্ষ কোটি টাকা তারা দেশের বাইরে পাচার করেছে। বাংলাদেশের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা, উন্নয়নের টাকা 28 লাখ টাকা বিদেশে চলে গেছে। এই 28 লক্ষ টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে এক বছরের বাজেটের টাকা হইল 6,97,000 কোটি টাকা, মানে 7 লাখেরও কম। 28 লাখ যদি হয়, 4 বছর বাংলাদেশ বিনা ইনকামে চালানো যাইতো, একটা টাকা ট্যাক্স নিতে হইতো না। এই পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে। আমাদের নেতারাই তো করেছে, যারা এমপি ছিলেন তারাই তো করেছে। এবার আসেন বিএনপির আমল। বিএনপির বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ এটা আমি অযৌক্তিক কথা বলছি না, যুক্তি দিয়ে বলছি। যদি কেউ ত্রুটি, আমার দল ত্রুটি করলে আমাকে বলবেন, গালাগালি করবেন না, যুক্তি দিয়ে কথা বলবেন। আপনাদের আমলে কয়েকবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে আপনারাও কিন্তু দুর্নীতির সাথে সম্পৃক্ত। জামাতের 2 জন মন্ত্রী ছিল, 2 জন, 2 মিনিস্টার রান 3 মিনিস্ট্রি, দেওয়ার ক্যাবিনেট মিনিস্টার। তারা 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। নিজামী সাহেব প্রথম কৃষিমন্ত্রী, পরে শিল্পমন্ত্রী, তাহলে 2টাই তিনি চালাইলেন। আর মুজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাহলে 2 জন মন্ত্রী 5 বছর মেয়াদে 3টা মন্ত্রণালয় চালাইলেন। এরপরে 111 আসলো, সেনাবাহিনী আসলো। ওনারা এসে সমস্ত নেতাদের বিরুদ্ধে তন্ন তন্ন করে খুঁজে খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তাদের বিরুদ্ধে মামলা হলো, নাইকো মামলা, গ্যাটকো মামলা, অমুক মামলা, তমুক মামলা। কিন্তু নিজামী আর মুজাহিদ মন্ত্রণালয় যেটা চালিয়েছেন, সেই মন্ত্রণালয়ের দূরবীন দিয়ে তালাশ করে একটি টাকার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারেন নাই। পৃথিবী তার সাক্ষী হয়ে আছে। আন্তর্জাতিক টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে, বাংলাদেশের দুর্নীতি দমন বলেছে কোনো ধরনের দুর্নীতি জামাত নেতাদের বিরুদ্ধে পাওয়া যায় নাই। সুতরাং 2টি মন্ত্রণালয় যেমন দুর্নীতিমুক্ত ছিল, আগামী দিনে জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত থাকবে, দুর্নীতি উৎখাত হবে ইনশাআল্লাহুল আজিজ। এই দৃষ্টান্ত একমাত্র আমরাই দিতে পারি, আপনারা কিন্তু দিতে পারবেন না। ভাইরা আমার, এবার আসি, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ তো আছে, পার্লামেন্ট আছে, সবই আছে। আমরা বলেছিলাম দুষ্ট হাসিনার না, দুষ্ট হলো সিস্টেমের। ওখানে যিনি যান তিনি চুর হয়ে যাচ্ছেন, যত ভালো মানুষ যাচ্ছেন। নিজামী সাহেবের মধ্যে এলেম ছিল, পরকালের ভয় ছিল। মুজাহিদ সাহেবের মধ্যে এলেম ছিল, পরকালের ভয় ছিল। যার যার গ্রহণে তারা আত্মসাৎ করেন নাই। এই ধরনের ব্যক্তিরা যদি ওখানে যান, তাহলে কেবল অর্থ আত্মসাৎ হবে না, এটা একটা কথা। দ্বিতীয় হলে এমন একটা সিস্টেম আমরা গড়ে তুলব, এখানে কেউ চুরি করতে পারবে না। এই ধরনের একটা সিস্টেমের জন্য আমরা স্টেট রিফর্ম, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। রাষ্ট্র সংস্কার করতে করতে 166টি প্রস্তাব ঠিক করা হইল। 166টি প্রস্তাবের মধ্যে বিএনপি 82টার বিরুদ্ধে বলল যে আমরা এগুলির সাথে একমত না। বিএনপি যদি একটা বড় দল, তারা যদি একমত না হয়, তাহলে রাষ্ট্র সংস্কার হবে কেমনে? একসাথে 82টা বাদ। এবার 84টার মধ্যে আমরা একমত হইলাম, সব দল, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, সকল দল, 31টি রাজনৈতিক দল আমরা একমত হয়ে গেলাম। এই 84টা পয়েন্টে আমরা একমত। আপনারা মনে কিছু নেবেন না, দেখেন যুক্তি দিয়ে কথা বলছি। এই দেশটা আমাদের, এই দেশকে গড়ে তুলতে হবে আইনের মাধ্যমে, রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে। আপনি একটা হুঙ্কার মারবেন, কোথায় পাইছেন এই হুঙ্কার? কোন নাগরিক যদি অপরাধ করে তার বিচার হবে, আইন আছে দেখার জন্য, কোর্ট আছে বিচার করার জন্য। আপনি তো হুঙ্কার মারার কোনো অধিকারই রাখেন না। ইউ হ্যাভ নো রাইট টু শো ফেয়ার এনি সিটিজেন অফ দ্য স্টেট। একটা রাষ্ট্রের কোন নাগরিককে হুমকি দেওয়া, এটা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধ করেছেন আপনি। আপনি এত বীর, আপনার বীরত্বকে আমরা মানি না। আমরা রাষ্ট্র মানি, আইন মানি, বিচারালয় মানি। আপনি একটা কৈমুদ্দিন মার্কা লোক রাজনীতি করেন একটা দলের, আর আইসা বলবেন মিটিং করতে পারবো না। কেন পারবো না? এই দেশ আমাদের,
এই সংবিধান আমাদের, এই রাষ্ট্র আমার আপনার সকলের। আপনি যেমন রাজনীতি করতে পারেন, আরেকজন পারবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটাই ল। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে এখন ওনারা 84টা আইনের ব্যাপারে একমত হইলেন। একমত হওয়ার পরে আবার পট করে 14টার মধ্যে ওনারা ডিসপুট দিয়ে দিলেন। এটা নাম হলো নোট অফ ডিসেন্ট। যারা শিক্ষিত মানুষ এটা জানেন যে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এই 14টা আমরা মানি না। কেন মানেন না? কারণ এই 14টা আইন যদি কার্যকর হয় তাহলে তাদের একটু অসুবিধা আছে। সেই 14টা জিনিস কি? আমরা বলেছিলাম জামাতের লোকেরা, একটা লোক যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সে আজীবন প্রধানমন্ত্রী থাকতে চায়। প্রথম নির্বাচিত হয়, তারপরে ছলে বলে কৌশলে বিনা ইলেকশনে পার পাইতে চায়। সুতরাং আমরা নিয়ম করলাম, পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। তাইলে আর 2বারের বেশি হইলে তো তৃতীয়বার গিয়ে চরম একটা শক্তিশালী দুর্নীতিবাজ হয়ে যাবে সে। এই জন্য আমরা এই আইনের প্রস্তাব দিলেন। অনেক আলোচনার পর আমাদের বন্ধুরা সবাই মানল। ওনারা বললেন যে আমার নোট অফ ডিসেন্ট আছে, ঠিক আছে। 2 নম্বর আমরা বললাম, একজন ব্যক্তি সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে যায় কোন সময়? দলেরও প্রধান, সরকারেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান, পার্লামেন্টেরও প্রধান, সবই সে। আমরা বলেছি একই ব্যক্তি তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি আর দলের প্রধান থাকতে পারবেন না। ওনারা বললেন যে না, এটা তো মানা যাবে না। এই জায়গায় সমস্যা। কারণ যিনি প্রধানমন্ত্রী আবার দলের প্রধান, তিনি দলের কর্মীদেরকে নির্দেশ দেন, রাষ্ট্রের বুকে তার রাষ্ট্রের শক্তির অপব্যবহার করেন। কারণ কর্মীরা আকাম করে, আর রাষ্ট্রকে বলেন চুরি করলে বলে ধরা যাবে না, মাস্তানি করলে বলে ধরা যাবে না, কারণ তিনি তো প্রধান। এইভাবে দেশে একটি ধ্বংসাত্মক কাজ হয়। এই রাস্তা আমরা বন্ধ করতে চাইলে আমরা মানতে রাজি না। এরপর আমরা বললাম যে 3 নম্বর হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের নিয়োগকারী প্রধানমন্ত্রী হবে না। কারণ প্রধানমন্ত্রী যদি নিয়োগকারী হন, তাহলে দুর্নীতি দমন কমিশনের প্রধান ব্যক্তি কোনো কাজ করতে পারবে না। সে ভাববে প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে, সুতরাং তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, তার আদেশের বিরুদ্ধে যাওয়া যাবে না। আমরা বলছি ওনাকে নিয়োগকারী বানানো যাবে না। দুর্নীতি দমন কমিশনের প্রধান নিয়োগ দিবেন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি, অর্থাৎ রাষ্ট্রপতি। আর আমরা বলছি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়াইতে হবে, বাড়াই এগুলি দিয়ে দিতে হবে। তখন রাষ্ট্রপতির তার কোনো দল থাকবে না, সঙ্গত কারণে কোনো দলীয় মাস্তান আর দুর্নীতিবাজ যারা দুর্নীতি করবে, দুর্নীতি দমন কমিশন তদন্ত করে আসল কালপ্রিটকেই ধরবে, তার সাজা হবে, দেশটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কিন্তু ওনারা এটা মানতে রাজি না। এরপরে আরেকটা কথা আমরা বললাম, সেটা বললো যে এই যে মানবাধিকার বিচারালয়, জুডিশিয়ারি, বিচারপতি নিয়োগ, বড় সমস্যা হলো বিচারপতি নিয়োগ। কারণ এই জায়গায় যিনি প্রধান বিচারপতি, তিনি যেভাবে কোর্ট চালাবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সেইভাবে কোর্ট চলবে। আমরা বললাম প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রথম যিনি প্রধান বিচারপতি অবসর করবেন, এরপর যিনি সবচেয়ে সিনিয়র প্রবীণ, তিনি হবেন প্রধান বিচারপতি। ওনারা বললেন যে না, 2 জন যিনি পর থাকবেন তাদের একজনকে বানাইতে হবে। তার মানে হইল ওনারা 2 জনের সাথে আলাপ করবেন, যিনি তাদেরকে বেশি খুশি করার প্রতিশ্রুতি দিবেন, ওনারা 2 জনের মধ্যে থেকে একজনকে চিফ জাস্টিস বানাবেন। একজনকে যদি বানাইতে হয় তাহলে তো প্রতিশ্রুতির দরকার হয় না। ওই বিচারপতি ভাববে আমি কারো দয়া অনুকম্পায় চিফ জাস্টিস হই নাই, সুতরাং আমি ন্যায় বিচার করব। আমরা এই জন্য বলছি যিনি সিনিয়র তাকে চিফ জাস্টিস বানাইতে হবে। আর আমাদের ওই বন্ধুরা বললেন 2 জনের মধ্যে থেকে একজনকে নিতে হবে, তখনই তো গন্ডগোল। এইভাবে গোটা সংস্কারকে ওনারা আজকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা বললাম গণভোট আগে করতে হবে। ওনারা বললেন গণভোট আগে করলে তো হ্যাঁ ভোটে যদি বিজয় হয় তাহলে এই সব কিছু পাস হয়ে যাবে, আগামী দিনে আর এখানে কোনো মাস্তানি হবে না, দুর্নীতি হবে না, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, আর কোন ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী একই পদে 2 ব্যক্তি থাকতে পারবে না। সব আইন তো তাদের বিপক্ষে যাবে। ওনারা এখন বাধা দিয়ে বসছেন গণভোট আর নির্বাচন পার্লামেন্টে একদিন হইতে হবে। দেখেন আইনের কত বড় ফাঁক চলে যাচ্ছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো
24 সালে নির্বাচন যেভাবে উনি করছেন, 29 সালে ইলেকশন হইতে, এর আগে ইলেকশন হইতো না। যেহেতু শেখ হাসিনা বিদায় নিয়েছেন, তাহলে তো পার্লামেন্ট ভেঙে গেল। তাহলে যারা এখন ক্ষমতা নিছেন কোন আইনের ভিত্তিতে নিছেন? কোন আইন? তারা ইলেক্টেড না। সুতরাং তাদের ক্ষমতা গ্রহণটাকে গণভোট নিয়ে আগে বৈধতা দিতে হবে। এরপরে এরা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে, তখন এই সিদ্ধান্তটা বৈধ হবে। এর আগে আগামী ফেব্রুয়ারি নির্বাচন বৈধ না। এটা তো সোজা কথা, আইনের কথা। আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী, লয়ার, ব্যারিস্টার সবাই মুখে ফানা উঠে গেছে, ওনারা এটা বুঝতে রাজি না। শেষে আমরা ছেড়ে দিয়েছি বাংলার মানুষের ভাগ্যের উপর, তাদের বিবেকের উপরে। এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত অতীতে নিয়েছে, ভবিষ্যতে নিবে, এবং হা ভোট দিয়ে আগামী দিনে এই হা ভোটের পক্ষে যত প্রস্তাব সবকিছু পাস করাবে। আর একই দিনে পার্লামেন্টে ভোট দিয়ে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাবে ইনশাআল্লাহ আজিজ। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের পার্লামেন্ট। 54 বছর তো দেখলেন, কিছুই তো হয়নি। এবার দেখেন কোরআন যদি যায় তাহলে কি হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে যদি শাসন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়, তোমাদের কাজ কি হবে? 1 নম্বর কাজ হবে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। 1 নম্বর কাজ হবে সালাত। সালাত মানে হলো সালাতের অন্তর্নিহিত স্পিরিট, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, অবসংস্কৃতির সয়লাভ সবকিছু উৎখাত করতে হবে। এটা হবে 1 নম্বর কাজ। এই নাটক ফাটক, নারী রাস্তার মধ্যে দাঁড়ায় প্রেম নিবেদন, একজন মানুষ, একজন যুবক আর একটা নারীকে পছন্দ করে বিয়ে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে একটি নারীর জীবন ধ্বংস করার পদক্ষেপ নিতে দেওয়া হবে না, এটা বন্ধ হয়ে যাবে। আর যে সিনেমার নাম নিয়ে উল্লঙ্ঘনা, অর্ধনগ্ন অবস্থায় নর্তকী নাচে, ড্যান্স দেয়, আর যুবকরা তার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। জুয়া, হাউজি সব কিছু বন্ধ হয়ে যাবে। বিনোদনের জন্য সংস্কৃতি আনা হবে। এই সংস্কৃতির জন্য ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিশ্বের মুসলিম দেশসমূহের সাথে চুক্তি করে একটা সাংস্কৃতিক সুন্দর ইসলামিক সাংস্কৃতিক উপহার দেওয়া হবে, যেখানে অভিনয় থাকবে, নাটকও থাকবে, ইসলামের প্রিন্সিপাল নিয়ম নীতি মেনে। এই সিস্টেমটা হবে। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, প্রথম ধাক্কায় এই জমিন থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, হাউজি, জুয়া, নাচ, গান সবকিছুকে উৎখাত করা হবে। 1 নম্বর কাজ।